একদম শুরুর দিকে ওয়েবের জন্য কিছু বানানোটা ছিল অনেকটা ওয়াইল্ড ওয়েস্টের মতো। কোনো নিয়মকানুন নেই, যে যার মতো করে একটা দারুণ কিছু বানিয়ে ফেলছে। কিন্তু সেই বিশৃঙ্খল শৈল্পিক জগৎটা কিভাবে আজকের এই সুগঠিত ইঞ্জিনিয়ারিং নির্ভর ডিসিপ্লিনে পরিণত হল, চলুন এই দারুণ বিবর্তনের গল্পটাই আজ ধাপে ধাপে দেখি। তো চলুন একটু অতীতে ফিরে যাই, সেই শুরুর দিনগুলোতে, যাকে বলা যেতে পারে ওয়েবের ওয়াইল্ড ওয়েস্ট যুগ। ঠিক কী ধরনের সংস্কৃতি বা চিন্তাভাবনা তখন কাজ করত? প্রথমেই ছিল একটা অনানুষ্ঠানিকতার ব্যাপার, মানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নির্মাতারা নিজেদের ইচ্ছেমতো কাজ করার স্বাধীনতা পেত। এরপর ছিল একটা দারুণ গতির নেশা। সবকিছু খুব দ্রুত করতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আর দ্রুত বানিয়ে ফেলতে হবে। সঙ্গে ছিল ডেভেলপারদের নিজস্ব ইনটিউশন বা সজ্ঞা। অনেক জটিল সমস্যার সমাধান আসত তাদের ভেতরের অনুভূতি থেকে, কোনো বইয়ের নিয়ম মেনে নয়। আর সব শেষে ছিল শিল্প। প্রত্যেকটা ওয়েবসাইট ছিল যেন একটা আর্টওয়ার্ক, একদম অনন্য আর দেখতেও অসাধারণ। শুনতে তো দারুণ লাগছে, তাই না? মনে হচ্ছে যেন সাফল্যের একটা নিখুঁত রেসিপি। কিন্তু ওয়েবের জগৎটা যখন বড় হতে শুরু করল, সিস্টেমগুলো যখন আরও জটিল হয়ে উঠল, তখন এই দারুণ রেসিপিটাই যেন একটা নিখুঁত ঝড়ের কারণ হয়ে দাঁড়ালো। ঠিক কেন এমন হলো? দেখা গেল যে শুধু অনানুষ্ঠানিকতা দিয়ে চলে না, এর সাথে দরকার ভালো পরিকল্পনার একটা ভারসাম্য। শুধু দ্রুত কাজ করলেই হবে না, সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাবটাও ভাবতে হবে। আবার শুধু নিজের ইনটুইশনের ওপর ভরসা না করে প্রমাণিত টেকনিক্যাল প্যাটার্নগুলোও ব্যবহার করা জরুরি। আর হ্যাঁ, শিল্পের পাশাপাশি দরকার ছিল মজবুত ডিজাইন প্রিন্সিপালের। সোজা কথায়, যে জিনিসগুলোর শুরুর দিকে ওয়েবকে এতটা দারুণ বানিয়েছিল, জটিলতা বাড়ার সাথে সাথে সেগুলোই এর সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। তাহলে এই বিশৃঙ্খলা থেকে বের হয়ে একটা কাঠামোতে আসার জন্য কি দরকার ছিল? দরকার ছিল একটা আরও ফর্মাল, আরও গোছানো পদ্ধতির। আর সেই সমাধানের নামই হল ওয়েব ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ওয়েব ইঞ্জিনিয়ারিং তো বলা হলো, কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটা ঠিক কিসের ওপর করা হচ্ছে? এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে একটা ওয়েব অ্যাপ আসলে কি। একদম সহজ ভাষায় যদি বলি, ওয়েব অ্যাপ হলো এমন একটা সফটওয়্যার যা বিভিন্ন জায়গা থেকে কাঁচা তথ্য নেয়, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ উপায় আমাদের সামনে তুলে ধরে। ভাবুন তো, এটা একটা সুপার স্মার্ট লাইব্রেরিয়ানের মতো, যে কিনা হাজার হাজার বই থেকে ঠিক প্রয়োজনীয় তথ্যটা খুঁজে বের করে দারুণভাবে সাজিয়ে হাতে তুলে দেয়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই ওয়েব অ্যাপ আর আমরা কম্পিউটারে যে সাধারণ সফটওয়্যারগুলো ব্যবহার করি, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বেশ মজার। দেখুন, সাধারণ সফটওয়্যার আমাদের ডিভাইসে ইনস্টল করতে হয়, কিন্তু ওয়েব অ্যাপ, ওটা চলে সরাসরি ব্রাউজারে, কোনো ইনস্টলেশনের ঝামেলা নেই। আবার ধরুন আপডেটের কথা, সফটওয়্যার আমাদের নিজেদের আপডেট করতে হয়, কিন্তু ওয়েব অ্যাপগুলো সার্ভারেই নিজে নিজে আপডেট হয়ে যায়। এই যে আমরা আজকের এত শক্তিশালী ওয়েব অ্যাপগুলো ব্যবহার করছি, এই পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সাধারণ একটা ওয়েব পেজ থেকে এই পর্যায়ে আসার গল্পটা সত্যিই এক দারুণ বিবর্তনের গল্প। এই বিবর্তনের মূল ধাপটা ছিল স্ট্যাটিক থেকে ডাইনামিকে আসা। মানে শুরুর দিকের ওয়েবসাইটগুলো ছিল অনেকটা পোস্টারের মতো, যা লেখা আছে তাই, কোনো পরিবর্তন নেই। এরপর এলো ডাইনামিক যুগ। ওয়েবসাইটগুলো ডেটাবেসের সাথে যুক্ত হলো, ফলে তথ্য নিজে থেকেই বদলাতে শুরু করল। আর এর ঠিক পরেই এলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, যা এই পুরো ব্যাপারটাকে আরও সহজ আর অটোমেটেড করে দিল। এই পুরো বিবর্তনটাকে আমরা আসলে 4টা প্রজন্মে ভাগ করতে পারি। ওয়েব 1.0 ছিল শুধু তথ্য দেওয়ার জন্য, অনেকটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়েব 2.0তে আমরা পেলাম ইন্টারঅ্যাকশনের সুযোগ, ব্যবহারকারীরাও কন্টেন্ট তৈরি করতে শুরু করল। ওয়েব 3.0 ডেটাগুলোকে আরও বুদ্ধিমান করে তুলল, আমাদের প্রয়োজন বুঝে কন্টেন্ট দেখাতে শুরু করল। আর ওয়েব 4.0, এটা আমাদের নিয়ে যাচ্ছে একটা সম্পূর্ণ ইমার্সিভ, এমনকি ভবিষ্যৎবাণী করতে পারে এমন একটা রিয়েল টাইম ওয়েবের দিকে। কি দারুণ একটা জার্নি, তাই না? এই যে এতগুলো প্রজন্ম পেরিয়ে আমরা আজকের যুগে এসেছি, এর ফলে আধুনিক ওয়েব অ্যাপগুলোর মধ্যে বেশ কিছু দারুণ আর জটিল বৈশিষ্ট্য তৈরি হয়েছে। চলুন সেগুলো একটু দেখি। প্রথমে দেখি পর্দার আড়ালের ব্যাপারগুলো। আধুনিক অ্যাপগুলোকে কিন্তু প্রচণ্ড নেটওয়ার্ক নির্ভর হতে হয়। আবার একই সাথে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ ব্যবহারকারীর চাপ সামলাতে হয়।
কখন যে ব্যবহারকারী ট্রাফিক বেড়ে যাবে তার কোনো ঠিক নেই, সেই অপ্রত্যাশিত লোডটাও ম্যানেজ করতে হয়। আর অবশ্যই একটা অ্যাপকে 24/7 চালু থাকতে হয়। এই সবগুলোই হলো সেই অদৃশ্য চ্যালেঞ্জ যা ইঞ্জিনিয়াররা সামলান বলেই আমরা একটা স্মুথ এক্সপেরিয়েন্স পাই। আর এই পর্দার আড়ালের কারিগরি দিকগুলোয় সরাসরি প্রভাব ফেলে আমাদের ব্যবহারকারী অভিজ্ঞতার ওপর। যেমন একটা অ্যাপের কন্টেন্ট কতটা নতুন আর আকর্ষণীয় সেটার উপর নির্ভর করে আমরা অ্যাপটা ব্যবহার করব কিনা, নতুন ফিচার কত দ্রুত আসছে সেটাও খুব জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা, আমাদের ডেটা সুরক্ষিত কিনা সেই বিশ্বাসটা তৈরি করতে হয়। সবশেষে অ্যাপটার ডিজাইন যদি সুন্দর আর ব্যবহার বান্ধব না হয় তাহলে কিন্তু কোনো কিছুই কাজে আসবে না। তাহলে দেখুন, একটা বিশৃঙ্খল ওয়াইল্ড ওয়েস্ট থেকে শুরু করে আজকের এই গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পর্যন্ত ওয়েবের যাত্রাটা কিন্তু অসাধারণ। কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ওয়েব যখন আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ ইমার্সিভ আর প্রিডিক্টিভ হয়ে উঠবে, তখন ইঞ্জিনিয়ারিংয়ের ঠিক কোন নতুন চ্যালেঞ্জগুলো এর ভবিষ্যৎকে আকার দেবে? ভাবনার বিষয়, তাই না?